সোমবার আমেরিকা ঘোষণা দিতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে কঠোর ইরান বিরোধী নিষেধাজ্ঞা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেইজেন্ট নিজেই একে ডাকছেন অর্থনৈতিক ডি-ডে বলে। ঠিক তার একদিন আগেই তেহরান থেকে আসে বজ্র কঠোর এক জবাব। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি বলে দেন, যে কোনো দেশ আমাদের উপর অর্থনৈতিক বিধিনিষেধে অংশ নিলে তাকে শত্রু হিসেবে গণ্য করা হবে। হুঁশিয়ারি দেন ভূমিকম্পের মতো প্রতিশোধের। আর মাত্র একদিন পরেই রোববার এক্সে পোস্ট করে সেই হুমকিকে আরও এক ধাপ কড়া করে তোলেন। নতুন নিষেধাজ্ঞাকে সমর্থন করাটাই এখন থেকে বিবেচিত হবে যুদ্ধ ঘোষণা হিসেবে। একই সময়ে ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ সতর্ক করে দেয়, হরমুজ দিয়ে যাতায়াতের নিয়ম ভাঙলে জাহাজ আটক, জরিমানা এমনকি বাজেয়াপ্তও করা হতে পারে ভবিষ্যতে। রেজাই দাবি করেছেন, ইরানের হাতে এখনো অনেক তাস বাকি আছে এই যুদ্ধে। এমনকি এখন পর্যন্ত কোনো মার্কিন অর্থনৈতিক স্বার্থেই সরাসরি হাত দেয়নি তেহরান। ভবিষ্যতে সেই বিকল্প খোলা রেখেছে তারা। তাহলে ইরান আসলে কিভাবে প্রতিশোধ নিতে পারে? রেজাই নিজেই বলে দিয়েছেন কৌশলটা 3 ধাপের। প্রথমে আলোচনা। আমরা তাদের সঙ্গে কথা বলবো, সরে দাঁড়াতে বলবো। তাতে কাজ না হলে আমরা আঘাত হানব, ওই দেশের স্বার্থকে লক্ষ্যবস্তু করব। আর সবচেয়ে বড় হুমকিটা উপসাগরীয় প্রতিবেশীদের জন্য। যদি তারা আমেরিকার এই অভিযানে যোগ দেয় তাহলে গোটা উপসাগর থেকে এক ফোঁটাও তেল বের হতে দেবে না ইরান। এমনকি হরমুজের বিকল্প রুট দিয়েও না, যে রুট দিয়ে শান্তিকালীন সময়ে বিশ্বের মোট তেল গ্যাস রপ্তানির 1/5 সম্পন্ন হয়। বিশ্লেষকদের ধারণা, রেজাইয়ের এই ইঙ্গিত সরাসরি নির্দেশ করছে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মানদেব প্রণালীর দিকে। হরমুজ অবরুদ্ধ হওয়ার পর থেকে সৌদি আরব নিজের তেল রপ্তানির জন্য মূলত এই রুটটাই ব্যবহার করছে। অর্থাৎ ইরানের হুমকি শুধু হরমুজেই সীমাবদ্ধ না, বরং বিকল্প পথও এখন তাদের হিসেবের মধ্যে। এই পুরো অঞ্চল জুড়ে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, আমিরাত, জর্ডান মিলিয়ে 1 ডজনেরও বেশি জায়গায় মার্কিন সামরিক স্থাপনা আছে। হাজার হাজার মার্কিন সেনাও মোতায়েন রয়েছে সেখানে। ফলে এই সংঘাতের আজ থেকে পুরোপুরি দূরে থাকা কারো পক্ষেই সহজ না। এপ্রিলে যুদ্ধবিরতি হয়, জুনে একটা সমঝোতা স্মারকও সই হয় 2 পক্ষের মধ্যে। কিন্তু তেহরানের অভিযোগ, ওয়াশিংটন নিজের সে প্রতিশ্রুতি রাখেনি। ফলাফল, কূটনীতি আবার থমকে গেছে, আর হরমুজ দিয়ে জাহাজ চলাচল কমে গেছে ব্যাপকভাবে। ট্রাম্প নিজে ঘোষণা দিয়েছেন, ইরানকে বিচ্ছিন্ন আর দুর্বল করতে তিনি চালাবেন সবচেয়ে নিষ্পেষণকারী অর্থনৈতিক অভিযান। আর যে কোনো দেশ ইরানকে সহায়তা করলে তার জন্য অপেক্ষা করছে ভয়াবহ পরিণতি। বেজেন্ট নিজেও এক কাঠি সরাসরি বলে দিয়েছেন, আপনারা হয় আমাদের সঙ্গে নয়তো আমাদের বিরুদ্ধে। আর এই বার্তা বিশেষভাবে পাঠানো হয়েছে চীনের দিকে, কারণ ইরানের মোট তেল রপ্তানির 80%-এরও বেশি কেনে বেইজিং। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা। আমেরিকার সঙ্গে এখন চলছে পুরোদস্তুর অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধ। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, ইরান চিরকাল যুদ্ধ চালিয়ে যেতে পারে না। জুনের সমঝোতা স্মারককেই তিনি সামনে এগোনোর সেরা পথ বলে রক্ষা করছেন। যদিও শোনা যাচ্ছে খোদ ইরানের সর্বোচ্চ নেতার মধ্যে এ নিয়ে দ্বিমত আছে। টেলিভিশনে দেয়া এক ভাষণে পেজেশকিয়ান আরও বলেন, যুদ্ধের আগে ওয়াশিংটন মিথ্যা ভবিষ্যৎবাণী করেছিল যে মার্কিন আগ্রাসনের মুখে ইরানের পতন ঘটবে, দেশটা ভেনেজুয়েলার মতো হয়ে যাবে। তার ভাষায়, সেটা তো ঘটেইনি, বরং এটা এমন এক শক্তিতে পরিণত হয়েছে যা তার প্রতিরোধ, সংহতি ও ঐক্য দিয়ে বিশ্বকে বিস্মিত করেছে। এই দ্বিমতটা একেবারে অকারণ নয়। ইরানের নেতৃত্বে বড়সড় রদবদল ঘটে গেছে সাম্প্রতিক মাসগুলোতে। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হওয়ার পর ক্ষমতায় এসেছেন আয়াতুল্লাহ মুস্তফা খামেনিও। আর ঠিক এই মাসে কট্টরপন্থী হিসেবে পরিচিত মোহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান করে বসানো হয়েছে, যিনি একসময় ছিলেন ইরান ইরাক যুদ্ধের দীর্ঘ সময়ের IRGC প্রধান আর এখন নতুন সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা। বিশ্লেষকরা এই নিয়োগকে দেখছেন তেহরানের রাজনৈতিক সামরিক অবস্থান আরও কঠোর হওয়ার স্পষ্ট ইঙ্গিত হিসেবে। নেদারল্যান্ডসের ক্লিন গেন্ডেল ইনস্টিটিউটের এক ইরান বিশেষজ্ঞের পর্যবেক্ষণ বলছে, তেহরান এখন আগে থেকে প্রতিরোধ কাঠামো সাজিয়ে রাখছে। এমনকি হামলার প্রস্তুতি দেখলেও পাল্টা জবাব আসতে পারে ইরানের তরফ থেকে। নতুন এই কৌশলে 2টি স্তম্ভ। প্রথমত, পূর্ব প্রতিরোধমূলক আক্রমণ, সম্ভাব্য হুমকিকে বাস্তবে রূপ নিতে না দেয়া। দ্বিতীয়ত, অসামঞ্জস্যপূর্ণ প্রতিশোধ, অর্থাৎ আক্রমণের মূল্য এমনভাবে বাড়িয়ে দেয়া যাতে সেটা আর লাভজনক না থাকে। তার ভাষায়, ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধে যোগ দেয়া উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের এই সতর্কবার্তা আসলে একটা চরমপত্র। আর তেহরানের সামরিক নিরাপত্তা সংস্থাগুলো ক্রমশই প্রস্তুতি নিচ্ছে উত্তেজনার নতুন এক অধ্যায়ের জন্য। তাহলে উপসাগরীয় প্রতিবেশীরা কি করবে? সহজ উত্তর নেই।
উপসাগরীয় দেশগুলো একদিকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে ইরানের প্রতিবেশী। তাই তারা ক্রমশই এই সংঘাতের মাঝখানে আটকা পড়ছে। ইরানের হামলায় তাদের অর্থনীতি আগেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এই দেশগুলো তেল গ্যাস রপ্তানির জন্য মূলত হরমুজের উপরে নির্ভরশীল। তারা ইরানি হামলা নিন্দা জানালেও বিশ্লেষকদের মতে ভৌগোলিক নৈকট্যের কারণে ইরানের সঙ্গে একটা কার্যকর সম্পর্ক টিকিয়ে রাখাটাই তাদের কাছে বাস্তবসম্মত মনে হয়। আমিরাত 2022 সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলেও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগে সম্প্রতি একটি বাণিজ্য নিষেধাজ্ঞা বসিয়েছে তেহরানের ওপর। যদিও ইরান এই হামলার দায় অস্বীকার করে। সৌদি আরব ও চীনের মধ্যস্থতায় 2023 সালে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল, আর সেই সম্পর্ক পুরোপুরি ভাঙেনি এখনো। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের কথায় উপসাগরীয় দেশগুলো তো আর নিজেদের ভূগোল বদলাতে পারে না, ইরানের পাশাপাশি তাদের থাকতে হবে। তার পর্যবেক্ষণ, ইসলামী প্রজাতন্ত্রের পতনের ফলে যে অস্থিতিশীলতা আসবে সেটা কোনো উপসাগরীয় রাষ্ট্রই চায় না, বরং তাদের কেউ কেউ চেয়েছিল আরও কঠোর হামলা, শুধু আইআরজিসির কট্টরপন্থী অংশগুলোকে দুর্বল করতে, ইরানকে ভেঙে ফেলতে নয়। কুইন্সি ইনস্টিটিউটের এক বিশ্লেষক আবার বলছেন, কূটনীতির ওপর আস্থা এখন কমই আছে, তবে এই অঞ্চলের কোনো দেশই আরেকটা দীর্ঘ যুদ্ধের খরচ বহন করার অবস্থায় নেই। বিশ্বজুড়ে তেলের মজুতও এখন তলানিতে, যুদ্ধবিরতির সময়ও তা পুরোপুরি পূরণ করা যায়নি। তাই পুরোপুরি অনিয়ন্ত্রিত সংঘাতের দিকে যাওয়াটাই কারোর জন্যই লাভজনক না। এখানে একটা কথা মনে করিয়ে দেয়া দরকার, ইরানের ওপর নিষেধাজ্ঞা মোটেও নতুন কিছু না। 1979 ইসলামী বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র বারবার নিষেধাজ্ঞার হাতিয়ার ব্যবহার করে আসছে। তেহরানের বিরুদ্ধে তেল আমদানি বন্ধ, বিলিয়ন ডলারের সম্পদ জব্দ, একের পর এক নির্বাহী আদেশ। 2015 সালে পারমাণবিক চুক্তির মধ্য দিয়ে সাময়িক স্বস্তি এলেও 2018 ট্রাম্প নিজেই সেই চুক্তি থেকে বেরিয়ে এসে শুরু করেন সর্বোচ্চ চাপ অভিযান। আর গত বছর সেপ্টেম্বরেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার বিপক্ষে ভোট দিয়ে সেই নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনে। অর্থাৎ চাপের এই ইতিহাস প্রায় 5 দশকের পুরনো। শুধু এবারের মাত্রাটায় আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। তাহলে সোমবারের নতুন নিষেধাজ্ঞা কি সত্যিই তেহরানকে নতজানু করতে পারবে, নাকি রেজায়ের কথা মতোই আসবে সে ভূমিকম্পের মতো জবাব? উত্তরের অপেক্ষায় গোটা উপসাগরীয় অঞ্চল। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।